সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। স্বাস্থ্যবিধি সবাই মেনে চলবে সে আহ্বান জানাচ্ছি। তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি লোগো দেখতে পাচ্ছ। আমার ক্লাস হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান 2, অর্থাৎ নন মেজর। যারা প্রাণীবিজ্ঞানে অনার্স করো, দ্বিতীয় বর্ষে আছো, তাদের জন্য আমার এই ক্লাসটি প্রযোজ্য। লেকচার নাম্বার 1। আর আজকে লেকচারের শিরোনাম হচ্ছে, আমাদের সিলেবাসের প্রথম টপিকস হচ্ছে সাইটোলজি, এবং সাইটোলজির মধ্যে 3টি ভাগ আছে। আমি সেই 3টি ভাগের মধ্যে আজকে 2টি ভাগ নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে আল্ট্রাস্ট্রাকচার অফ ইউক্যারিওটিক সেল, আর একটি হচ্ছে ক্রোমোজোম। আমি মোহাম্মদ মহসিন আরাফাত, প্রভাষক, চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর। তাহলে আজকের আলোচ্য বিষয় কি? আজকের আলোচ্য বিষয় আমি প্রথমেই বলেছিলাম যে সাইটোলজির মধ্যে 2টি ভাগ। তার এ হচ্ছে আল্ট্রাস্ট্রাকচার অফ এ ইউক্যারিওটিক সেল, ডিফারেন্সেস বিটুইন প্রোক্যারিওটিক এন্ড ইউক্যারিওটিক সেল, ফিজিক্যাল এন্ড কেমিক্যাল কম্পোজিশন অফ সেল ওয়াল এন্ড প্লাজমা মেমব্রেন। আর দ্বিতীয় হচ্ছে ক্রোমোজোম, ফিজিক্যাল এন্ড কেমিক্যাল নেচার। তাহলে আমরা আলোচনায় যাচ্ছি। মূল আলোচনায় প্রথমত হচ্ছে আমরা কোষবিদ্যা বা সাইটোলজি কি সেই জিনিসটি আমরা জানবো, অর্থাৎ সাইটোলজির একটি সংজ্ঞা আমরা জানতে চাইব। সাইটোলজি কি? যে জীববিজ্ঞানের যে শাখাতে কোষের গঠন ও কার্য, বৃদ্ধি ও বিকাশ এবং উৎপত্তি ও জীবনবৃত্ত সম্পর্কে গবেষণা ও অধ্যয়ন করা হয় তাকে কোষবিদ্যা বলে। আসলে কোষবিদ্যা বা সাইটোলজি হচ্ছে জীববিজ্ঞানের একটি অংশ। এখন আমরা আমাদের মূল আলোচনায় যাব। এখন আমরা শুরুতেই কোষ বা সেল কি সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করব। তোমরা এই কোষ বা সেল কি জিনিস সেটা তোমরা আগে থেকেই হয়তো জানো। তারপর আমরা এখানে একটি সংজ্ঞা নিয়ে আসছি, সেটা হচ্ছে যে জীবদেহের গঠন ও কাজের একক হচ্ছে কোষ, আমরা সেটা জানি। এখন বিভিন্ন বিজ্ঞানী কোষকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। যেমন আমরা দুজন সায়েন্টিস্টের 2টি সংজ্ঞা নিয়ে আসতে চাই। জেন ব্র্যাকেটের মধ্যে কোষ হচ্ছে যে কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক। তারপর ডি রবার্টিস 1979 সালে কোষের একটি সংজ্ঞা দিয়েছেন যে কোষ হলো জীবের মৌলিক গঠনগত ও কার্যগত একক। এই হচ্ছে কোষের 2টি সংজ্ঞা। এখন আমরা একটি আদর্শ উদ্ভিদ কোষের গঠন সম্পর্কে জানতে চাই, যে একটি আদর্শ উদ্ভিদ কোষ কিরকম। আমরা যেহেতু উদ্ভিদ বিজ্ঞান নিয়ে আলোচনায় আসছি, আমরা উদ্ভিদ বিজ্ঞানের একটি কোষ নিয়ে আলোচনা করব। একটি উদ্ভিদ বিজ্ঞান তার উদ্ভিদ কোষ সম্পর্কে আমরা দেখব। যেমন তোমরা দেখো, শুরুতে একটি চিত্র নিয়ে আসছি আমরা, যে এখানে একটা উদ্ভিদের সেল নিয়ে আসছি আমরা। তাহলে সেলটা যদি লক্ষ্য করি তাহলে তার বিভিন্ন অংশ সম্পর্কে আমরা ধারণা পাবো। যেমন তার প্রধান অঙ্গাণু কি বলি, আমরা যদি নামের সাথে মিল করে বলি, যেমন কোষ প্রাচীর। এটা হচ্ছে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মূল পার্থক্য। তোমরা উদ্ভিদ কোষে কোষ প্রাচীর পাবে, কিন্তু প্রাণী কোষে কোষ প্রাচীর পাবে না। আসলে কোষ প্রাচীর হচ্ছে একটা কোষের সবার বাহিরের একটি আবরণ, যে আবরণটি তার ভিতরের সমস্ত অংশটাকে ঢেকে রাখে। দ্বিতীয়ত থাকবে হচ্ছে কোষ ঝিল্লি, যেটা এখানে আমরা চিত্রের মধ্যে প্লাজমা মেমব্রেন নামে দেখছি। আসলে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি, সাইটোপ্লাজমিক মেমব্রেন একই জিনিস। সেটা তার সেলের ভিতরের সমস্ত অংশটুকুকে আবৃত করে রাখে। তৃতীয়ত আমরা পাবো হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম বলতে আসলে বুঝি কি, যে এই প্লাজমা মেমব্রেনের ভিতরের সমস্ত অংশটুকুকে আমরা প্রোটোপ্লাজম বলি। তার নিউক্লিয়াস ছাড়া বাকি অংশটুকুকে আমরা বলি হচ্ছে সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের মধ্যে আমরা বিভিন্ন সাইটোপ্লাজমিক অর্গানিজম দেখতে পাই। যেমন তোমরা এখানে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, গোলগি বডি, রাইবোজোম, কোষ গহ্বর যত অংশ দেখতে পাচ্ছ সবগুলি হচ্ছে এই সাইটোপ্লাজমিক অর্গানিজম, যা সাইটোপ্লাজমের মধ্যে অবস্থিত। এরপরে আছে হচ্ছে একটা নিউক্লিয়াস। নিউক্লিয়াস হচ্ছে কোষের প্রাণ কেন্দ্র। আমরা একটা নিউক্লিয়াস দেখি। এই কোষের সাইটোপ্লাজমের ভিতরের সমস্ত অংশের মধ্যে 2টি ভাগের মধ্যে একটা হচ্ছে নিউক্লিয়াস, আর একটা হচ্ছে সাইটোপ্লাজম। এরপর হচ্ছে কোষস্থ নির্জীব বস্তু। কোষস্থ নির্জীব বস্তু বলতে আমরা কোষের সঞ্চিত খাদ্য, নিঃসৃত পদার্থ এবং বর্জ্য পদার্থ সমূহকে বুঝে থাকি। এ হচ্ছে একটি আদর্শ উদ্ভিদ কোষ। আমরা তাহলে উদ্ভিদ কোষের একটি গঠন জানবো একটা চিত্রের মাধ্যমে। তার বিভিন্ন অংশ লেবেলিং করে আমরা তার অংশগুলা সম্পর্কে ধারণা নেব। এখন আমরা আরেকটি উদ্ভিদ কোষ দেখব, যেটা আমি তোমাদের জন্য ইন্টারনেট থেকে একটি ছবি নিয়ে আসছি। সেখানেও আগের ছবিটার মতোই আমরা তার বিভিন্ন অংশগুলো দেখতে পাবো, তবে এখানে লেবেলিং গুলো ইংরেজিতে করা আছে। কোনো সমস্যা নেই, তোমরা দেখলেই বুঝতে পারবে। তার মধ্যে সেল ওয়াল পাবে, সেল মেমব্রেন পাবে, এরপরে নিউক্লিয়াস পাবে, সাইটোপ্লাজম পাবে। হ্যাঁ, তারপরে এখানে সাইটোপ্লাজমিক বিভিন্ন অর্গানিজম সম্পর্কে দেখানো আছে, মাইক্রোটিবিউলস। নিউক্লিয়াস ছাড়া তার আর কি আছে, মাইটোকন্ড্রিয়া,
তারপর আছে সাইটোপ্লাজমিক অর্গানিজম, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, রাইবোজোম, এসব অঙ্গ আমরা দেখতে পাবো। তারপর আমরা যাব হচ্ছে এই সাইটোপ্লাজমিক অর্গানিজম যে আছে তার মধ্যে আমরা কয়েকটি অর্গানিজম সম্পর্কে একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করব, ধারণার চেষ্টা করব। শুরুতে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কি জিনিস? মাইটোকন্ড্রিয়াকে আমরা বলি হচ্ছে কোষের শক্তির উৎপাদন কেন্দ্র, পাওয়ার হাউস অফ সেল বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। তাহলে মাইটোকন্ড্রিয়া আমরা যদি একটা সংজ্ঞার মাধ্যমে মাইটোকন্ড্রিয়াকে সংজ্ঞায়িত করতে চাই তাহলে আমরা কি বলবো? যে দ্বিস্তর বিশিষ্ট আবরণী ঝিল্লি দ্বারা সীমিত সাইটোপ্লাজমস্থ যে অঙ্গাণুতে ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট ইত্যাদি ঘটে তাকে আমরা বলি হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার মধ্যে দেখো এখানে ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট এই দুটি পদ্ধতি বলা হয়েছে, যেগুলাকে আমরা বলি শ্বসনের দুটি ধাপ। এই ধাপগুলোর মাধ্যমে মূলত শক্তি তৈরি হয়। আর এই ধাপসমূহ যেহেতু মাইটোকন্ড্রিয়ায় চলে তাহলে এই জন্য আমরা এটাকে বলি শক্তির উৎপাদন কেন্দ্র, অর্থাৎ পাওয়ার হাউস অফ সেল। আমরা একটি চিত্রের মাধ্যমে মাইটোকন্ড্রিয়াকে দেখার চেষ্টা করি। এই হচ্ছে একটি মাইটোকন্ড্রিয়া, তার বিভিন্ন অংশ সম্পর্কে আমরা একটা আইডিয়া নেব। যেমন শুরুতেই থাকে কি আবরণী। মাইটোকন্ড্রিয়ার দুটি আবরণ থাকে, একটি বহি আবরণ, একটি অন্ত আবরণ। এখানে আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন নামকরণ করা হয়েছে। আউটার মেমব্রেনটি মসৃণ আসলে, আর ইনার মেমব্রেনটি তার ভিতরের দিকে প্রবর্ধক হিসেবে ভিতরের দিকে প্রবেশ করে ভিতরে অভ্যন্তরে প্রবেশ করে গেছে। এই হচ্ছে আবরণী, দুই আবরণ থাকে। তারপর হচ্ছে প্রকোষ্ঠ। প্রকোষ্ঠ আসলে আমরা দুই ধরনের প্রকোষ্ঠই দেখতে পাই, একটি হচ্ছে বহিঃপ্রকোষ্ঠ। বহিঃপ্রকোষ্ঠ কোনটা? এই আউটার মেমব্রেন এবং ইনার মেমব্রেনের মাঝখানের যে অংশটুকু, সেই গ্যাপটুকুকে আমরা বলি হচ্ছে আউটার মেমব্রেন বা আউটার বহিঃপ্রকোষ্ঠ বা আউটার চেম্বার। আরেকটা হচ্ছে অন্তঃপ্রকোষ্ঠ। অন্তঃপ্রকোষ্ঠ হচ্ছে যে ইনার মেমব্রেন বা অন্ত আবরণের ভিতরের যে প্রকোষ্ঠটা, সেটাকে আমরা বলি হচ্ছে অন্ত আবরণ। এই অন্ত আবরণের ভিতরে থাকে হচ্ছে ম্যাট্রিক্স, যেমন আমরা একটা অংশ পাবো। আচ্ছা, ক্রিস্টি একটা অংশ আছে। ক্রিস্টি জিনিসটা কি? ক্রিস্টি হচ্ছে এই ভিতরের আবরণটা যেটা আছে, এই ইনার মেমব্রেন ভিতরের দিকে ভাঁজ হয়ে আঙ্গুলের মতো প্রবর্তক তৈরি করে। এই যে আঙ্গুলের মতো প্রবর্তক সমূহ, এই প্রবর্তক সমূহকে আমরা বলি হচ্ছে ক্রিস্টি। আর এই ক্রিস্টির মাঝখানে থাকে বিভিন্ন ফাঁকা জায়গা, যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটাকে আমরা অন্তঃপ্রকোষ্ঠ নামকরণ করেছিলাম। এরপরে থাকে হচ্ছে অক্সিজোম। অক্সিজোম কি? যে এই মাইটোকন্ড্রিয়ার অন্ত আবরণের মধ্যে যে সূক্ষ্ম দানাগুলি দেখা যাচ্ছে, এই সূক্ষ্ম সূক্ষ্ম দানাগুলোকে আমরা বলি হচ্ছে অক্সিজোম। এই অক্সিজোম সমূহ বৃন্তক অথবা অবৃন্তক হতে পারে। এরপরে আছে হচ্ছে এটিপি সিনথেসিস এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ক্রিস্টির মধ্যে স্থানে স্থানে এটিপি সিনথেসিস নামক গোলাকার বস্তু থাকে, যেখান থেকে এটিপি সংশ্লেষিত হয়। এছাড়া সমস্ত ক্রিস্টিব্যাপী অনেক ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন থাকে। এরপর থাকবে হচ্ছে ডিএনএ আর হচ্ছে আরএনএ। এখানে যদিও চিত্রের মধ্যে আসেনি, যে মাইটোকন্ড্রিয়ার নিজস্ব বৃত্তাকার ডিএনএ থাকে এবং রাইবোজোম থাকে, যেটা হচ্ছে 70S বিশিষ্ট। এটি একটি আদি কোষীয় বৈশিষ্ট্য। যাক, তাহলে আমরা একটা মাইটোকন্ড্রিয়ার গঠন দেখতে পেলাম, তার সংজ্ঞা, তার একটা চিত্র এবং তার মূল অংশসমূহ এখানে নিয়ে আসা হয়েছে। এখন মাইটোকন্ড্রিয়ার যদি কাজ সম্পর্কে জানতে চাওয়া হয়, যে মাইটোকন্ড্রিয়া কি, তার কাজ, তাহলে আমরা শুরুতেই বলবো যে মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের শক্তির উৎপাদন কেন্দ্র। শক্তি তৈরি হওয়ার মূল কেন্দ্র হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আর তার মধ্যে শ্বসনের বিভিন্ন প্রয়োজনীয় এনজাইম এবং কোএনজাইম থাকে। আর শ্বসনের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ক্রেবস চক্র, অক্সিডেটিভ ফসফোরিলেশন ইত্যাদি সংগঠিত হয়। তার নিজস্ব ডিএনএ আরএনএ বংশগতির ভূমিকা রাখে। এই হচ্ছে মাইটোকন্ড্রিয়ার কাজসমূহ। এখন আমরা মাইটোকন্ড্রিয়ার পরে আমরা যাব হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট আরেকটি সাইটোপ্লাজমিক অর্গানিজম। তোমরা জানো যে উদ্ভিদ ক্লোরোপ্লাস্টের মাধ্যমে, অর্থাৎ ক্লোরোপ্লাস্টের মধ্যে যে ক্লোরোফিল থাকে, সেই ক্লোরোফিলের মাধ্যমে সে খাদ্য তৈরি করে থাকে। আমরা এখন ক্লোরোপ্লাস্ট সম্পর্কে মোটামুটি একটি আইডিয়া নেওয়ার চেষ্টা করব। তাহলে সবুজ বর্ণের প্লাস্টিডকে আমরা বলি হচ্ছে ক্লোরোপ্লাস্ট। উদ্ভিদের মধ্যে প্লাস্টিড 3 ধরনের আছে, আমরা এর মধ্যে সবুজ যেটা সেটাকে হচ্ছে ক্লোরোপ্লাস্ট বলে থাকি। এই হচ্ছে একটি ক্লোরোপ্লাস্টের চিত্র। এর মধ্যে আমরা বিভিন্ন অংশ দেখতে পাই, বিভিন্ন অংশসমূহ আমরা নামের সাথে মিল করে দেখি। যেমন প্রথমে একটা আবরণী থাকে। সমস্ত ক্লোরোপ্লাস্ট একটি আংশিক অনুপ্রবেশ্য একটা ঝিল্লি দিয়ে, অর্থাৎ দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবৃত থাকে। তবে এই ঝিল্লিটি ফসফোলিপিডের পরিবর্তে তোমার তৈরি হয়ে হচ্ছে গ্লাইকোসিল গ্লিসারাইড দিয়ে তার গঠনটা হয়ে থাকে। এটা হচ্ছে তার একটা মূল পার্থক্য। আমরা অন্যান্য সাইটোপ্লাজমিক অর্গানিজমের যে দ্বিস্তর থাকে, এই স্তরটি মূলত আমরা দেখি ফসফোলিপিড দ্বারা তৈরি হওয়া, আর এখানে এটা ফসফোলিপিডের পরিবর্তে থাকে হচ্ছে গ্লাইকোসিল গ্লিসারাইড। এরপর থাকবে হচ্ছে স্ট্রোমা। স্ট্রোমা বলতে আমরা বুঝি যে
আবরণী ঝিল্লি দ্বারা আবৃত তার এই সমস্ত ভিতরের পানিগ্রাহী কলয়েডধর্মী যে ম্যাট্রিক্স বা তরল জেলি পদার্থ সেটাকে আমরা বলি হচ্ছে স্ট্রোমা। স্ট্রোমার মধ্যে তোমার রাইবোজোম, তার ডিএনএ, আরএনএ ইত্যাদি পদার্থ থাকে এবং তার মধ্যে বিভিন্ন শর্করা তৈরির এনজাইম সমূহ থাকে। এই হচ্ছে তার স্ট্রোমা। তারপর আমরা পাবো হচ্ছে থাইলাকয়েড। থাইলাকয়েড বলতে আমরা কি বুঝি, যে এই দেখো স্ট্রোমার মধ্যে থলের মতো বিভিন্ন বস্তু দেখা যাচ্ছে। এই যে থলেগুলি, এই এক একটা থলেকে আমরা বলি হচ্ছে থাইলাকয়েড। আর এই থাইলাকয়েড বা থলের মধ্যে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জেন্থোফিল বিভিন্ন এনজাইম থাকবে, বিভিন্ন রঞ্জক পদার্থগুলি থাকে এবং এই সব সমস্ত পদার্থগুলোকে একত্রে স্ফটিকাকার দানার মতো দেখা যায়। এরপর হচ্ছে গ্রেনাম। গ্রেনাম হচ্ছে আসলে কি, যে থাইলাকয়েড, কতগুলি থাইলাকয়েডের স্তূপ। থাইলাকয়েড সমূহ যখন একত্রে, দেখো এক একটা থাইলাকয়েড আলাদা যখন থাকে থলের মতো আমরা থাইলাকয়েড বলি, আর এই থাইলাকয়েড গুলো যখন একত্রে স্তূপের মতো থাকে তখন তাকে আমরা বলি হচ্ছে গ্রেনাম। এই যে এখানে মার্ক করে দেখানো হচ্ছে সবটাকে আমরা বলি হচ্ছে গ্রেনাম। এরপরে আমরা পাবো হচ্ছে স্ট্রোমা লেমেলি। স্ট্রোমা লেমেলি বলতে কি, যে দুটি পাশাপাশি, এই যে দুটি পাশাপাশি তোমরা যদি দেখো গ্রেনাম, দুটি পাশাপাশি গ্রেনাম কিছু সংখ্যক থাইলাকয়েডস এর সূক্ষ্ম নালিকা দ্বারা সংযুক্ত থাকে। এই যে সূক্ষ্ম নালিকা দ্বারা সংযোগ করা, এই সূক্ষ্ম নালিকাটাকে আমরা বলি হচ্ছে স্ট্রোমা লেমেলি। এরপরে পাবো হচ্ছে ফটোসিনথেটিক ইউনিট ও এটিপি সিনথেসিস। থাইলাকয়েড মেমব্রেনের মধ্যে, এই যে থাইলাকয়েড গুলা, তার মেমব্রেনের মধ্যে গোলাকার কিছু বস্তু দেখা যায়। এই গোলাকার বস্তুগুলাকে অসংখ্য গোলাকার বস্তুর মধ্যে সালোক সংশ্লেষণকারী একক এবং এটিপি সিনথেসিস নামে বস্তু থাকে। এটিপি সিনথেসিস নামক বস্তুতে এটিপি তৈরির সমস্ত এনজাইম থাকে এবং সেখান থেকে আমরা এটিপি পাই। এই হচ্ছে তার বিষয়। আর হচ্ছে একটা জিনিস পাবো হচ্ছে ডিএনএ ও রাইবোজোম। ডিএনএ বলতে তার এই মানে ক্লোরোপ্লাস্টের মধ্যে তার একই আকৃতির প্রায় 200 রকমের ডিএনএ থাকতে পারে। এই ডিএনএ গুলি থেকে তার নিজস্ব আবার ক্লোরোপ্লাস্টের উৎপত্তি আমরা দেখতে পাই। ক্লোরোপ্লাস্ট তার নিজস্ব বৃত্তাকার ডিএনএ এবং রাইজোম বহন করে, রাইবোজোম বহন করে। এই হচ্ছে তার গঠন, ক্লোরোপ্লাস্টের একটা গঠন আমরা বলি। এখন আমরা যাব হচ্ছে ক্লোরোপ্লাস্টের গঠনের পরে তার যদি কার্যক্রম বলা হয়, তাহলে কার্যক্রম কি, মূল কাজটা আমরা বলছি আগে থেকেই, যে মূল কাজ হচ্ছে তোমার ক্লোরোপ্লাস্ট খাদ্য তৈরিতে মূল ভূমিকাটা পালন করে, অর্থাৎ সালোক সংশ্লেষণের মাধ্যমে ক্লোরোপ্লাস্ট খাদ্য তৈরি করে থাকে। সৌরশক্তিকে জৈব শক্তিতে রূপান্তর করা এবং বায়ু কার্বন ডাইঅক্সাইডকে কোয়ান্টোসোমে সংবদ্ধ করা তার কাজ। ফটো রেসপিরেশনে ক্লোরোপ্লাস্ট অংশগ্রহণ করে এবং সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সাহায্য করে। এই হচ্ছে ক্লোরোপ্লাস্টের কাজ। তাহলে আমরা মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের কার্যক্রমের পরে আমরা যাব হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে বলা হয় কোষের প্রাণকেন্দ্র। কোষের আমরা যদি বলি যে বংশগতির ধারক ও বাহক হচ্ছে ডিএনএ, আর এই ডিএনএ থাকে ক্রোমোজোমের মধ্যে, আর এই ক্রোমোজোম থাকে হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে। এই জন্য আমরা নিউক্লিয়াসকে বলি হচ্ছে কোষের প্রাণকেন্দ্র। তাহলে নিউক্লিয়াস বলতে আমরা কি বুঝি, যে প্রকৃত কোষের যে অঙ্গাণু দ্বিস্তর বিশিষ্ট আবরণে বেষ্টিত অবস্থায় প্রোটোপ্লাজমিক রস এবং ক্রোমাটিন জালিকা ধারণ করে, তাই হচ্ছে নিউক্লিয়াস। এখন আমরা নিউক্লিয়াসের একটি যদি চিত্র দেখি তাহলে কিরকম পাবো। এই হচ্ছে তার একটি নিউক্লিয়াস, তার মধ্যে কয়েকটা অংশ আমরা দেখতে পাবো। যেমন প্রথমে আমরা পাবো হচ্ছে 4টি অংশের মধ্যে নিউক্লিয়ার ইনভেলপ অথবা নিউক্লিয়ার আবরণী। এই চতুর্দিকে একটা নিউক্লিয়ার আবরণী অর্থাৎ দ্বিস্তর বিশিষ্ট একটা আবরণ দ্বারা সে আবৃত থাকে এবং এই আবরণের মাঝে মাঝে কিছু ছোট ছোট গ্যাপ দেখতে পাই, যেগুলাকে হলো নিউক্লিয়ার পোর বা নিউক্লিয়ার রন্ধ্র বলা হয়। এই রন্ধ্রের মাধ্যমে ভিতর এবং বাহিরের মধ্যে বিভিন্ন পদার্থের আদান প্রদান হয়ে থাকে। এরপর হচ্ছে নিউক্লিয় প্লাজম। নিউক্লিয় প্লাজম হচ্ছে এই নিউক্লিয়ার ইনভেলপ বা নিউক্লিয়ার মেমব্রেনের ভিতরের মধ্যে যে জেলির মতো পদার্থ, সেটাকে আমরা বলি নিউক্লিয় প্লাজম। এই নিউক্লিয় প্লাজমটা অনেকটা প্রোটোপ্লাজমের মতো তার গঠন। এই নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ প্রোটোপ্লাজমিক রসও তাকে বলা হয়ে থাকে। প্রোটোপ্লাজমের যে বৈশিষ্ট্য, তার মধ্যে এই বৈশিষ্ট্যগুলি আমরা দেখতে পাই। নিউক্লিয় প্লাজমের বৈশিষ্ট্য প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্যের অনুরূপ। এরপর পাবো হচ্ছে আমরা নিউক্লিয় লাস। এই যে হচ্ছে নিউক্লিয় লাস, নিউক্লিয়াসের যে ছোট এবং অধিকতর ঘন গোলাকার বস্তু দেখা যায় সেটা হচ্ছে নিউক্লিয় লাস। একটা ঘন গোলাকার একটা বস্তু, সেই বস্তুটাকে আমরা বলি হচ্ছে নিউক্লিয় লাস। এরপর পাবো হচ্ছে আমরা নিউক্লিয়ার ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু হচ্ছে এই নিউক্লিয় প্লাজমের মধ্যে সুতার মতো যে জালিকার মতো যে পদার্থগুলো আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে ক্রোমাটিন তন্তু। এই ক্রোমাটিন তন্তুগুলো ধীরে ধীরে ক্রোমোজোমে পরিণত হয়। আর প্রত্যেকটা নিউক্লিয়াসে উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে, সেই ক্রোমোজোমগুলি নিউক্লিয়াসে অবস্থান করে। এ হচ্ছে একটা নিউক্লিয়াসের আমরা যদি গঠন বলি, সেই গঠনটুকু
আমরা চিত্র এবং তার বিভিন্ন অংশসমূহ দেখতে পেলাম। যদি বলা হয় এই নিউক্লিয়াসের কাজ কি বা নিউক্লিয়াসের তোমরা যদি বলো যে নিউক্লিয়াসের মূল কাজ যদি বলি, তাহলে আমরা বলবো যে বংশগতির ধারক এবং বাহক ক্রোমোজোমকে ধারণ করা হচ্ছে নিউক্লিয়াসের মূল কাজ। এ হচ্ছে নিউক্লিয়াস। এখন একটা আমরা আদি কোষ ও প্রকৃত কোষের একটা পার্থক্য দেখতে চাই। তোমরা জানো আদি কোষ মানে আমরা যেটাকে বলি হচ্ছে প্রোক্যারিওটিক সেল, আর প্রকৃত কোষ হচ্ছে ইউক্যারিওটিক সেল। তার একটা পার্থক্য আমরা দেখব। যেমন আমি একটি ছকের মাধ্যমে কয়েকটা তার পার্থক্য নিয়ে আসছি। যে আদি কোষের ক্রোমোজোম হচ্ছে বৃত্তাকার, এটা মনে রাখবে যে আদি কোষের ক্রোমোজোম যে দেখবো তা হচ্ছে বৃত্তাকার, এটা তার একটা প্রধান বৈশিষ্ট্য। কিন্তু প্রকৃত কোষের ক্রোমোজোম বৃত্তাকার নয়, এদের ক্রোমোজোম প্রকৃত ক্রোমোজোম। ডিএনএ ছাড়া বিভিন্ন প্রোটিন, আরএনএ, অন্যান্য দ্রব্য এদের ক্রোমোজোমে পাওয়া যায়। আর আদি কোষের মধ্যে ডিএনএ অণু বা প্রোক্রোমোজোম আমরা বলি, ডিএনএ অণু থাকে। আর আদি কোষের নিউক্লিওলাস অনুপস্থিত, মাইটোটিক যন্ত্র থাকে না। নিউক্লিওলাস আমরা দেখতে পাচ্ছিলাম যে ক্রোমোজোমের একটি এই ঘাড় গোলাকৃতির অংশকে নিউক্লিওলাস বলা হয়, যেটা আদি কোষে থাকে না, কিন্তু প্রকৃত কোষে নিউক্লিওলাস থাকে। আর আদি কোষের কোষ বিভাজন পদ্ধতি সাধারণত এমাইটোসিস বা ফিশন প্রক্রিয়ায়। আর প্রকৃত কোষের কোষ বিভাজন পদ্ধতি হচ্ছে উন্নত, এখানে মাইটোসিস এবং মায়োসিস কোষ বিভাজন প্রক্রিয়া আমরা দেখতে পাই। আদি কোষের রাইবোজোম 70S বিশিষ্ট এবং রাইবোজোম সাইটোপ্লাজমের মধ্যে মুক্ত অবস্থায় থাকে। আর প্রকৃত কোষের রাইবোজোম 80S বিশিষ্ট এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে সে সংযুক্ত থাকে। আর আদি কোষের মধ্যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, গোলগি বডি অনুপস্থিত, অর্থাৎ বিভিন্ন সাইটোপ্লাজমিক যে অর্গানিজমগুলি আদি কোষের মধ্যে থাকে না। কিন্তু প্রকৃত কোষের মধ্যে আমরা এই অর্গানিজমগুলি বা অঙ্গাণুগুলো দেখতে পাই। ট্রান্সক্রিপশনের পর এমআরএনএ তে তেমন কোনো পরিবর্তন হয় না, সেটা হচ্ছে আদি কোষের ক্ষেত্রে। আর প্রকৃত কোষের ট্রান্সক্রিপশনের পর এমআরএনএ তে নানা ধরনের পরিবর্তন সংঘটিত হয়। আর উদাহরণ হিসেবে আমরা আদি কোষ বলতে পারি যে ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা ইত্যাদি। আর প্রকৃত কোষের উদাহরণ হচ্ছে শৈবাল, ছত্রাক, উন্নত শ্রেণীর উদ্ভিদ ও প্রাণী কোষ ইত্যাদি। এই হচ্ছে আদি কোষ এবং প্রকৃত কোষের একটা পার্থক্য। এখন আমরা কোষ প্রাচীর সম্পর্কে একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করব। কারণ আমরা বলেছিলাম যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মূল পার্থক্য হচ্ছে কোষ প্রাচীর। কারণ উদ্ভিদ কোষের মধ্যে আমরা কোষ প্রাচীর দেখতে পাই, কিন্তু প্রাণী কোষের মধ্যে আসলে কোষ প্রাচীর থাকে না। তাহলে একটা কোষ প্রাচীর এখন কিরকম তার গঠনটা সম্পর্কে যদি আমরা একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করি। দেখো, কোষ প্রাচীর যে প্রতিটি উদ্ভিদ কোষে একটি অপেক্ষাকৃত শক্ত জড় আবরণ দিয়ে আবৃত থাকে। এই জড় ও শক্ত আবরণকে আমরা কোষ প্রাচীর বলি। তার গঠনটা কিরকম আমরা সেই গঠন দেখব। এই হচ্ছে একটা কোষ প্রাচীরের চিত্র। মূলত কোষ প্রাচীরের মধ্যে আমরা তিনটি অংশ পাবো। একটি হচ্ছে মধ্য পর্দা, এরপর একটি হচ্ছে প্রাথমিক প্রাচীর, আর একটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। এখন আমরা যদি একটু জানতে চাই যে মধ্য পর্দা আসলে কি, মধ্য পর্দা হচ্ছে যে দুটি কোষের মধ্যে কোষ প্রাচীরের যে স্তরটি দুটি পাশাপাশি কোষের মধ্যবর্তী সাধারণ পর্দা হিসেবে অবস্থান করে, তাই হচ্ছে মধ্য পর্দা। অর্থাৎ দুটি কোষকে আলাদা করার একটা পর্দা হচ্ছে এই মধ্য পর্দা। আর মধ্য পর্দা বিকশিত হলে কোষ প্রাচীরে সাধারণত তিনটি স্তরে বিভক্ত হয়ে যায়। আমরা মধ্য পর্দাটা দেখতে পেলাম এখানে। আর মধ্য পর্দার পরে থাকে হচ্ছে প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর কি জিনিস? যে প্রাথমিক প্রাচীরটা হচ্ছে যে দ্বিতীয় স্তর, মধ্য পর্দার উপর সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন ইত্যাদি জমা হয়ে এই প্রাচীরটি তৈরি হয়ে থাকে। এরপর আমরা দেখতে পাই হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীর হলো যে এটি সেকেন্ডারি প্রাচীর ভাজক কোষ এবং অধিক মাত্রায় বিভাগীয় অন্যান্য সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না। সেকেন্ডারি প্রাচীর হচ্ছে তিনটা স্তর বিশিষ্ট, যেটা আমরা প্রাথমিক স্তরের উপর বা প্রাথমিক প্রাচীরের উপর দেখতে পাই। এখন একটা যেমন পিট মেমব্রেন এবং কূপ এলাকা নামে একটি মানে দুটি অংশ দেখা যাচ্ছে। একটি হচ্ছে কূপ এলাকা আর একটি হচ্ছে পিট মেমব্রেন। কূপ এলাকা কি? যে দুটি পাশাপাশি কোষের কূপ একটি অপরটির উল্টামুখী হয়ে অবস্থান করে। কোষ যে পাতলা প্রাচীর মানে কূপ এলাকা বা পিট মেমব্রেন বলতে বোঝানো হচ্ছে যে প্রাচীরের সবচেয়ে পাতলা অংশটুকু। এখানে শুধুমাত্র আমরা মধ্য পর্দাটুকুই দেখতে পাবো। আর এই মানে পিট বা কূপ এলাকার মধ্যে দুটি পাশাপাশি কোষের একটি অপরটির উল্টামুখী হয়ে অবস্থান করে। এই হচ্ছে বিষয়টুকু। আর আমরা তাহলে যদি বলি যে কোষ প্রাচীরের ভৌত গঠন, ভৌত গঠনের মধ্যে আমরা তিনটি অংশই বলবো, মধ্য পর্দা, প্রাথমিক কোষ প্রাচীর আর হচ্ছে গৌণ কোষ প্রাচীর। এখন আমরা যাব হচ্ছে কোষ প্রাচীরের রাসায়নিক উপাদানগুলো কি কি থাকে তার দিকে। যেমন রাসায়নিক উপাদানের মধ্যে তোমরা মধ্য পর্দায় দেখতে পাবে থাকে হচ্ছে পেকটিন, পেকটিক অ্যাসিড, অদ্রবণীয় ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট ইত্যাদি লবণ।
আর প্রাথমিক প্রাচীরের মধ্যে থাকে সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন। গৌণ প্রাচীর বা সেকেন্ডারি প্রাচীরের মধ্যে থাকবে লিগনিন এবং অন্যান্য পদার্থ, যেমন কি সুবেরিন, কিউটিন, মোম, টেনিন, খনিজ লবণ, সিলিকা ইত্যাদি পদার্থ আমরা দেখতে পাই কোষ প্রাচীরের এই সেকেন্ডারি মেমব্রেনের মধ্যে। এখন আমরা সামনের দিকে যাব, কোষ প্রাচীরের পরে আমরা কোষ মেমব্রেনের গঠন সম্পর্কে একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করব। কোষ প্রাচীরের কাজটুকু আগে দেখে নিচ্ছি যে কোষ প্রাচীর কি কাজ করে থাকে। যে কোষ প্রাচীর বাহিরের আঘাত থেকে তার প্রোটোপ্লাজমটাকে রক্ষা করে, তার মূল কাজ হচ্ছে এটাই। ইহা কোষের আকৃতি দানে সাহায্য করে, কোষের নির্দিষ্ট আকৃতি বজায় রাখতে এবং যান্ত্রিক শক্তি প্রদানে কোষ প্রাচীর উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। পানি, খনিজ লবণ শোষণ, পরিবহনের মতো কাজ কোষ প্রাচীর করে থাকে এবং এক কোষকে অন্য কোষ থেকে পৃথক করে রাখে কোষ প্রাচীর। আর কি, এখন আমরা প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লির একটা গঠন দেখতে চাই। তাহলে এর আগে আমরা কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেনটা কি সেটা কি একটু বুঝে রাখার চেষ্টা করি। যেমন প্রতিটি সজীব কোষের সাইটোপ্লাজম যে সূক্ষ্ম স্থিতিস্থাপক বৈষম্যবেদ্য লিপোপ্রোটিন দ্বারা গঠিত সজীব দ্বিস্তরী ঝিল্লি দিয়ে আবৃত থাকে তাকে বলে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। এখন কোষ ঝিল্লির গঠনের মধ্যে আমরা ফ্লুইড মোজাইক মডেল একটা আছে, তার গঠনগত একটা একক আমরা বলি। ফ্লুইড মোজাইক মডেলটা আমরা একটু দেখতে চাই যে ফ্লুইড মোজাইক মডেল কিরকম। তোমরা যদি একটা চিত্র দেখো তাহলে এই হচ্ছে তার কোষ ঝিল্লির একটা গঠন, দ্বিস্তর বিশিষ্ট একটা গঠন দেখা যাবে। তার মধ্যে বিভিন্ন অংশ থাকে, আমরা সেই অংশগুলো সম্পর্কে জানার চেষ্টা করবো। যেমন ফসফোলিপিড বাইলেয়ার, এই যে দেখো ফসফোলিপিড বাইলেয়ার, 2 লেয়ার বিশিষ্ট ফসফেট এবং লিপিড দ্বারা তৈরি 2টা লেয়ার দ্বারা তার একটা আবরণ তৈরি হয়, ফসফোলিপিড বাইলেয়ার তাকে আমরা বলে থাকি। এরপর থাকে হচ্ছে মেমব্রেন প্রোটিন। আসলে মেমব্রেন প্রোটিন এখানে 3 ধরনের প্রোটিন আমরা দেখতে পাই। একটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, যেটা বাইলেয়ারের এক প্রান্ত থেকে অপর পর্যন্ত বিস্তৃত। আর এটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন, তার একটা স্তরের মধ্যে দেখা যায়। আর এটা হচ্ছে এই লিপিড সম্পৃক্ত প্রোটিন। আমরা এই 3টা প্রোটিনকে একত্রে মেমব্রেন প্রোটিন আমরা বলে থাকি। এরপর থাকবে গ্লাইকোকেলিক্স একটা অংশ। গ্লাইকোকেলিক্স আসলে 2টি পদার্থের একটা কমন নাম। যেমন এখানে গ্লাইকোলিপিড আর হচ্ছে গ্লাইকোপ্রোটিন। এই গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন এই দুটিকে একত্রে আমরা বলি হচ্ছে গ্লাইকোকেলিক্স। এরপর পাবো হচ্ছে কোলেস্টেরল, যেমন কোলেস্টেরল, অর্থাৎ এই প্লাজমা মেমব্রেনের মাঝে মাঝে কোলেস্টেরল জমা থাকে। কোলেস্টেরল হচ্ছে লিপিড জাতীয় পদার্থ, সে মাঝখানে বিভিন্ন সময় জমা হতে দেখা যায়। এই হচ্ছে মূলত একটা প্লাজমা মেমব্রেনের, আমরা যদি বলি ফ্লুইড মোজাইক মডেল। প্লাজমা মেমব্রেনের মডেলের মধ্যে আসলে আমরা কি পাই আবার যদি বলে নেই, ফসফোলিপিড বাইলেয়ার থাকবে, মেমব্রেন প্রোটিন, গ্লাইকোকেলিক্স এবং কোলেস্টেরল। তোমরা একটা চিত্র ভালো করে খেয়াল করবে এবং তার বিভিন্ন অংশসমূহ কিভাবে থাকে সেই সম্পর্কে একটা ধারণা নেওয়ার চেষ্টা করবে। এখন আমরা দেখবো হচ্ছে ফ্লুইড মোজাইক মডেলের একটা চিত্র, রঙিন চিত্র আমি এখানে ইন্টারনেট থেকে তোমাদের জন্য নিয়ে আসছিলাম। এখানে বিভিন্ন অংশগুলোকে দেখানো হয়েছে। ইন্টিগ্রাল প্রোটিন দেখানো হচ্ছে, তারপর ফসফোলিপিড বাইলেয়ার 2টা স্তর দেখানো হয়, গ্লাইকো প্রোটিন দেখানো আছে, এনে কোলেস্টেরলটা দেখানো হয়েছে। এই হচ্ছে একটা প্লাজমা ঝিল্লি অথবা কোষ ঝিল্লির একটা স্ট্রাকচার। এখন আমরা যাব হচ্ছে কোষ ঝিল্লির রাসায়নিক উপাদানের মধ্যে কি কি থাকে সেই বিষয় সম্পর্কে জানবো। কোষ ঝিল্লিতে থাকে প্রোটিন, লিপিড এবং কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে পলিস্যাকারাইড। কোষ ঝিল্লির মোট শুষ্ক ওজনের প্রায় 75% হচ্ছে লিপিড, অর্থাৎ আমরা যেটাকে কোলেস্টেরল বলেছিলাম, এই লিপিড জাতীয় পদার্থ 75% তার মধ্যে দেখা যায়। যাই হোক, আমরা কোষ ঝিল্লির যদি কাজ দেখি তাহলে কি হবে, যেটি কোষীয় সব বস্তুকে ঘিরে রাখে, বাইরের প্রতিকূল অবস্থা হতে অভ্যন্তরীণ বস্তুকে ঘিরে রাখে। কোষ ঝিল্লির মধ্য দিয়ে বস্তুর স্থানান্তর ও ব্যাপন নিয়ন্ত্রণ ও সমন্বয় হয়। তারপর কোষ ঝিল্লিটি একটি কাঠামো হিসেবে কাজ করে যাতে এনজাইম এতে বিন্যস্ত থাকতে পারে। ভিতর এবং বাইরে থেকে ভিতরে, ভিতর থেকে বাইরে, বাইরে থেকে ভিতরে বস্তুর স্থানান্তর ঘটায়, বিভিন্ন বৃহদাণু সংশ্লেষ করতে সাহায্য করে, বিভিন্ন রকম তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে এবং পারস্পরিক বন্ধন বৃদ্ধি, উচ্চলন ইত্যাদি কাজেও এর ভূমিকা রয়েছে। এই হচ্ছে কোষ ঝিল্লি অথবা প্লাজমা মেমব্রেনের কাজ। এখন আমরা যাব হচ্ছে তার আরেকটি বিষয় হচ্ছে ক্রোমোজোম। আমরা ক্রোমোজোম কি, ক্রোমোজোমের গঠন, ক্রোমোজোমের ভৌত গঠন সম্পর্কে আইডিয়া নেব, রাসায়নিক উপাদান কি কি থাকে সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তাহলে ক্রোমোজোমটা কি, যে কোষস্থ নিউক্লিয়াসের মধ্যে উপস্থিত অনুলিপন ক্ষমতা সম্পন্ন রং ধারণকারী এবং নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত যেসব সূত্রাকৃতির ক্ষুদ্রাঙ্গ বংশগতি উপাদান মিউটেশন, প্রকরণ প্রবৃত্তি কাজে ভূমিকা পালন করে তা হচ্ছে ক্রোমোজোম। এখন ক্রোমোজোমের একটি চিত্র দিয়ে আমরা তার বিভিন্ন অংশটুকু দেখার চেষ্টা করি। যেমন ক্রোমোজোমের ভৌত গঠনটা কিরকম, এই হচ্ছে আমরা একটা ক্রোমোজোমের ভৌত স্ট্রাকচার দেখতে পাচ্ছি এখানে।
ক্রোমোজোমের ভৌত স্ট্রাকচারের মধ্যে দেখা যাচ্ছে তার বিভিন্ন উপাদানগুলো দেখা যাচ্ছে, অর্থাৎ বিভিন্ন অংশের নাম। তাহলে আমরা অংশের নামগুলা এবং কোন অংশটা কিভাবে চিহ্নিত করা যায় সে বিষয়ে আমরা দেখি। প্রথমে হচ্ছে ক্রোমাটিন। এ হচ্ছে ক্রোমাটিন। ক্রোমাটিন কি? ক্রোমাটিন দেখো এই বাহুর মধ্যে পেঁচানো সুতার মতো যে সূত্রাকৃতির অংশগুলো দেখা যায় সেই অংশগুলোকে আমরা বলি হচ্ছে ক্রোমাটিন। তারপর থাকে হচ্ছে ক্রোমাটিড। ক্রোমাটিড হচ্ছে, এটা হচ্ছে তার সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার থেকে এটা তার একটা বাহু, এই একটা বাহু দুটি অংশে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিডে রূপান্তরিত হয়ে আছে। তাহলে ক্রোমাটিড মানে হচ্ছে কি, যে একটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার থেকে তার যে কোনো এক বাহু যে দুটি অংশে বিভক্ত হয়ে যায় সেই বাহুটাকে, সেই অংশ এক একটা বাহুকে আমরা বলি ক্রোমাটিড। দুইটা পাশাপাশি ক্রোমাটিডকে বলি সেন্ট্রাল ক্রোমাটিড। তারপর থাকে হচ্ছে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার হচ্ছে ক্রোমোজোমের একটি অরঞ্জিত সংকুচিত একটি স্থান, এটা হচ্ছে তার সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ার রঞ্জক পদার্থ ধারণ করে না। তারপর আমরা দেখি হচ্ছে বাহু। বাহু মানে হচ্ছে, বাহু বলতে আমরা বুঝি সেন্ট্রোমিয়ার থেকে যে কোনো এক পাশের একটা অংশ, যেমন সেন্ট্রোমিয়ার এই পাশের অংশটাকে বলি একটা বাহু, আর নিচের দিকের অংশটাকে বলি হচ্ছে আরেকটা বাহু। অর্থাৎ সেন্ট্রোমিয়ার দুই পাশে দুটি বাহু থাকে। তারপর হচ্ছে কাইনেটোকোর। কাইনেটোকোর হচ্ছে এই সেন্ট্রোমিয়ারের মধ্যে অবস্থিত একটি গোলাকৃতির ঘন অংশ, যেটাকে আমরা বলি হচ্ছে কাইনেটোকোর। এই কাইনেটোকোরের মধ্যে থাকে, কাইনেটোকোরের মাধ্যমে সে যখন সেল ডিভিশন ঘটে তখন কাইনেটোকোর দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যায়, অর্থাৎ কাইনেটোকোরে মাইক্রোটিউবিউলস গুলা যুক্ত থাকে। তারপর আমরা দেখতে পাই হচ্ছে ক্রোমোমিয়ার। ক্রোমোমিয়ার বলতে আমরা বুঝি কি, যে ক্রোমোমিয়ার আসলে ছোট ছোট ক্ষুদ্র গুটি গুটি কিছু পদার্থ, যেগুলি মূলত এই মানে তোমার এই যে আমরা ক্রোমাটিন দেখি তার মধ্যে যুক্ত অবস্থায় থাকে। আর এটা থাকে হচ্ছে গৌণকুঞ্জন। গৌণকুঞ্জন বলতে আমরা বলি সেকেন্ডারি কনস্ট্রিকশন, অর্থাৎ সেন্ট্রোমিয়ার ছাড়া যদি ক্রোমোজোমের মধ্যে আর কোনো কুঞ্জিত অংশ থাকে সেই অংশগুলোকে আমরা বলি গৌণকুঞ্জন অথবা সেকেন্ডারি কনস্ট্রিকশন। আর স্যাটেলাইট। স্যাটেলাইট মানে হচ্ছে গৌণকুঞ্জনের পরে যে আলাদা একটা অংশ থাকে, অর্থাৎ ক্রোমাটিন সূত্র দ্বারা যুক্ত গোলাকৃতির একটি অংশ হচ্ছে স্যাটেলাইট। আর স্যাটেলাইট যে সকল ক্রোমোজোমে থাকে তাদেরকে আমরা বলি হচ্ছে সেট ক্রোমোজোম। এই হচ্ছে আমরা স্যাটেলাইটের একটি মানে অংশ যদি বলি সেটা। আর টেলোমিয়ার বলতে আমরা কি বুঝি? টেলোমিয়ার হচ্ছে একদম প্রান্তীয় অংশ। টেলোমিয়ার বলতে আমরা যে অংশের মধ্যে ক্রোমোজোমের ক্রোমাটিড অংশ থাকে না, একদম প্রান্তের মধ্যে যে প্রান্ত, বৈশিষ্ট্যপূর্ণ একটা অঞ্চল বলা হয়ে থাকে, যে ক্রোমোজোমের উভয় প্রান্তে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চল থাকে, যে অঞ্চলটাকে আমরা বলি টেলোমিয়ার। থাকে হচ্ছে মেট্রিক্স। মেট্রিক্স মানে হচ্ছে এই যে ক্রোমোজোমের বাহুগুলো দেখা যাচ্ছে, এই বাহুর মানে চতুর্দিকে একটা পাতলা আবরণ থাকে, যেটাকে আমরা পেলিকল বলি। এই পেলিকল দ্বারা আবৃত ভিতরের জেলির মতো পদার্থ, যেটাকে আমরা মেট্রিক্স বা মাতৃকা বলে থাকি। কিন্তু মেট্রিক্স বা মাতৃকা সম্পর্কে বর্তমান সময়ে যে ইলেকট্রন মাইক্রোস্কোপের মাধ্যমে তার কোনো আসলে অস্তিত্ব দেখা যায় না। আরেকটা হচ্ছে পেলিকল। পেলিকল হচ্ছে আবরণ, যেটা আমি বলেছিলাম যে মেট্রিক্সটাকে যে আবরণ দ্বারা আবৃত করা হয়ে থাকে সেটা হচ্ছে পেলিকল। তাহলে এই হচ্ছে একটা ক্রোমোজোমের ভৌত গঠন। আরেকবার যদি আমরা বলি যে ক্রোমোজোমের ভৌত গঠনের মধ্যে তার বিভিন্ন অংশ দেখা যায়, ক্রোমাটিড দেখা যায়, ক্রোমাটিন দেখা যায়, সেন্ট্রোমিয়ার, তারপরে কাইনেটোকোর, ক্রোমোমিয়ার, গৌণকুঞ্জন, স্যাটেলাইট, টেলোমিয়ার, মেট্রিক্স, পেলিকল, এই অংশগুলো আমরা ক্রোমোজোমে দেখতে পাই। এখন আমরা ক্রোমোজোমের রাসায়নিক উপাদানের কথা যদি বলি, কি কি পাবো? রাসায়নিক উপাদান হচ্ছে তার মধ্যে মূলত দুটি। একটি হচ্ছে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডের মধ্যে থাকে হচ্ছে ডিএনএ এবং আরএনএ। আর আরেকটা অংশ থাকে হচ্ছে প্রোটিন। প্রোটিনের মধ্যে পাওয়া যাবে নিম্ন আণবিক গুণ সম্পন্ন প্রোটিন, যেমন হিস্টোন প্রোটিন। আর এটা হচ্ছে উচ্চ আণবিক গুরুত্ব বিশিষ্ট প্রোটিন, যেমন ডিএনএ পলিমারেজ এবং আরএনএ পলিমারেজ। এই হচ্ছে ক্রোমোজোমের রাসায়নিক গঠন। এখন আমরা ক্রোমোজোমের প্রকারভেদের দিকে একটু দৃষ্টিপাত করব। ক্রোমোজোমকে বিভিন্নভাবে ক্লাসিফিকেশন বা প্রকারভেদে বিভক্ত করা যায়। একটা হচ্ছে সেন্ট্রোমিয়ারের সংখ্যা ভিত্তিক, অর্থাৎ আমরা যে সেন্ট্রোমিয়ার বা প্রাইমারি কনস্ট্রিকশন বলেছিলাম সেই সংখ্যা ভিত্তিক একটা শ্রেণীবিন্যাস। এই অনুসারে ক্রোমোজোমটা হচ্ছে 5 ধরনের। একটা হচ্ছে মনোসেন্ট্রিক, ডাইসেন্ট্রিক, পলিসেন্ট্রিক, ডিফিউজড এবং এসেন্ট্রিক। এখন চিত্রের সাহায্যে যদি আমরা দেখি তাহলে কিরকম দেখতে পাই, যেমন দেখো মনোসেন্ট্রিক মানে একটা মাত্র সেন্ট্রোমিয়ার থাকে তার মধ্যে। ডাইসেন্ট্রিকে আমরা দুটি সেন্ট্রোমিয়ারের অবস্থান দেখতে পাই। এরপর হচ্ছে আমরা যেটাকে পলিসেন্ট্রিক বলছি, এখানে সেন্ট্রোমিয়ার সংখ্যা 2 এর অধিক, এখানে অনেকগুলি সেন্ট্রোমিয়ার দেখানো হয়েছে। এটা হচ্ছে পলিসেন্ট্রিক, মানে হচ্ছে পলি মানে হচ্ছে অনেক। আরেকটা হচ্ছে ডিফিউজড, এখানে অসংখ্য সেন্ট্রোমিয়ার দেখা যাবে কিন্তু এগুলোকে আলাদা করা যাচ্ছে না। আর এটা এসেন্ট্রিক ছিল, যার মধ্যে কোনো সেন্ট্রোমিয়ার থাকে না, সেটা এখানে আনা হয়নি।
এ হচ্ছে সেন্ট্রোমিয়ার সংখ্যা ভিত্তিক শ্রেণীবিন্যাস। আরটা হচ্ছে সেন্ট্রোমিয়ার অবস্থান অনুসারে, অর্থাৎ সেন্ট্রোমিয়ারটা অবস্থান কোথায় করবে। সেন্ট্রোমিয়ার অবস্থান অনুসারে 5 প্রকার আমরা ক্রোমোজোম দেখি, যেমন মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক এবং হচ্ছে এসেন্ট্রিক। আমরা একটা চিত্র দিয়ে যদি দেখি, যেমন দেখো মেটাসেন্ট্রিক, তার সেন্ট্রোমিয়ারটা ক্রোমোজোমের একদম মাঝে অবস্থান করবে, তার দুইটা বাহু সমান থাকবে সেন্ট্রোমিয়ার থেকে দুই দিকে, এটাকে আমরা বলি মেটাসেন্ট্রিক। তখন সে ভি আকৃতির একটি শেপ ধারণ করে। মেটাসেন্ট্রিকের পরে সাবমেটাসেন্ট্রিক হচ্ছে সেন্ট্রোমিয়ারটা ক্রোমোজোমের একটা মোটামুটি প্রান্তের দিকে থাকবে, একটা বাহু অনেক বড় থাকবে আর একটা বাহু একটু ছোট থাকবে, তাকে এল শেপ দেখা যায়। আর এরপর অ্যাক্রোসেন্ট্রিক হচ্ছে সেন্ট্রোমিয়ারটা ক্রোমোজোমের আরো প্রান্তের দিকে থাকবে, তখন তাকে জে শেপের মতো দেখা যায়। আর টেলোসেন্ট্রিক হচ্ছে সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের একটা প্রান্তে থাকবে, আরেক প্রান্ত থাকবে না। আর এসেন্ট্রিক হচ্ছে যদি সেন্ট্রোমিয়ার না থাকে তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে এসেন্ট্রিক। এ হচ্ছে সেন্ট্রোমিয়ার অবস্থান ভিত্তিক ক্রোমোজোমের শ্রেণীবিন্যাস। তাহলে আমরা ক্রোমোজোমের কাজ যদি বলি, ক্রোমোজোমের কাজ কি, যে ক্রোমোজোম বংশগতির ধারক ও বাহক, তাই বংশ পরস্পর জীবের বৈশিষ্ট্য ধারণ করে, বহন করে এবং স্থানান্তর করে। ক্রোমোজোমের কোষ বিভাজনের প্রত্যক্ষ ভূমিকা থাকে। জিন অণু ধারণ করে। ক্রোমোজোমের প্রোটিন সংশ্লেষণে তার ভূমিকা রয়েছে। সেক্স ক্রোমোজোম জীবের লিঙ্গ নির্ধারণে বিশেষ ভূমিকা পালন করে। বংশগতির বাহক জিন জীবের জীবনের ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করে, যেগুলো ক্রোমোজোমে থাকে। এই হচ্ছে ক্রোমোজোমের কাজ। এখন আমরা আজকে দেখব যে আজকের ক্লাসে আমরা কি কি বিষয় সম্পর্কে ধারণা পেলাম, তা এক নজর আমরা একটু দেখার চেষ্টা করি। যেমন একটি আদর্শ উদ্ভিদ কোষের গঠন দেখতে পেলাম। এরপরে দেখতে পাই মাইটোকন্ড্রিয়ার গঠন, ক্লোরোপ্লাস্টের গঠন, নিউক্লিয়াসের গঠন, আদি কোষ ও প্রকৃত কোষের পার্থক্য, প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লির গঠন, ক্রোমোজোমের গঠন এবং কোষ প্রাচীরের গঠন। এই বিষয় সম্পর্কে আমরা আজকে আলোচনা করেছি। আমরা তাহলে যদি আজকে লেকচারের আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, এখন তোমাদের জন্য এই উদ্ভিদ বিজ্ঞান 2 এর কয়েকটা বই সম্পর্কে আমি ধারণা দেব, যে বইগুলো তোমাদেরকে সাহায্য করবে। যেমন এখানে বাংলাদেশ বুক ব্যাংকের বইটা পড়তে পারো, যেটা প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল শহীদ এবং প্রফেসর ডক্টর মোস্তফা কামাল স্যারের লেখা। গ্রন্থকুটির প্রকাশিত সাহা বসু হাওলাদার এবং ইসলাম ওনারা লিখেছেন গ্রন্থকুটিরে, মানে পাবলিকেশনের একটি বই। আর কবির পাবলিকেশনের একটি বই তোমরা পড়তে পারো। তাহলে আমরা আজকে ক্লাসের শেষের দিকে চলে আসছি। আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে তোমরা দেখবে এবং বই পড়বে। বই পড়া ছাড়া কোনো বিকল্প নেই। তাহলে আজকের মতো আমি তোমাদের কাছ থেকে বিদায় নিতে চাই। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।